আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, শিরোনাম দেখে বুঝতে পারছেন বাংলাদেশে একটি অভাবনীয় ঘটনা ঘটেছে, একটি অভূতপূর্ব ঘটনা, একটি কি বলবো, একটি ঐতিহাসিক ঘটনা। যে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। কথা বলছেন আমাদের সবার পরিচিত প্রিয় মুখ, অত্যন্ত সাহসী সাংবাদিক ডক্টর কনক সরোয়ার। আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাব, সেখানে আজকের এই বিশেষ লাইভটি দেখে আসবো। তো চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, যদিও এই 34 জনের মধ্যে একটি অংশ সেনা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বদন্যতায় পালিয়ে গেছেন দেশ ছেড়ে। এর আগেও তাদের বিরুদ্ধে কিছু ওয়ারেন্ট ইস্যু হয়েছিল 6-7 জনের বিরুদ্ধে। প্রত্যেকেই মানে সেনা তত্ত্বাবধানে পালিয়ে গেছেন বলা চলে আর কি। তো এই যে নতুন করে যেই আরো অভিযুক্ত হলেন 22-23 জন, এদের ব্যাপারে সেনাবাহিনীর ভেতরের প্রতিক্রিয়া কি? জেনারেল ওয়াকারের সামনে এখন প্রশ্ন, তিনি কি আইন রক্ষা করবেন না অপরাধীদের রক্ষা করবেন? বিগত সময়ে তার যে কথাবার্তা, তাতে আমরা তাকে অপরাধীদের প্রতি এক ধরনের সহানুভূতি দেখেছি, অপরাধীদের প্রতি এক ধরনের মহব্বত আমরা দেখেছি। তো সেই জায়গাটা থেকে আজকে আমাদের আলোচনায় যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমার চ্যানেলের নিয়মিত অতিথি মেজর সুমন আহমেদ। সুমন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং দর্শক, আমার সঙ্গে যোগ দিচ্ছেন ক্যাপ্টেন শাহনাজ জাহান। তিনিও আমার অনুষ্ঠান থেকেই আসলে তার সেনা জীবনের অনেক কষ্টের অভিজ্ঞতা দিয়ে শুরু করেছিলেন। শাহনাজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনাদের দুজনের কাছেই প্রশ্ন, আসলে ধরেন এই যে একটা অভূতপূর্ব ঘটনা ঘটলো বাংলাদেশে, আমরা কিন্তু অনেকে আশাই করি নাই যে এরা অভিযুক্ত হবেন, এদের বিরুদ্ধে চার্জশিট হবে, এরা মানে কি বলবো, যে বিচারের মুখোমুখি অন্তত প্রাথমিক ধাপে তারা এসে পৌঁছাবেন। তো এই ঘটনাটায় মানে অনেকের বক্তব্য বা সবকিছু মিলিয়ে আমি যদি বলি যে আপনাদের অনুভূতি কি, এবং এই ঘটনা সেনাবাহিনীর ভাবমূর্তি বা মনোবলে কি প্রভাব ফেলবে? মানে এখন ভাবমূর্তির কথা বলা হচ্ছে, মনোবলের কথা বলা হচ্ছে। তো আপনাদের দুজন সাবেক সেনা কর্মকর্তা, আপনারা কি মনে করেন যে সেনাবাহিনীর ভাবমূর্তি মনোবলে কি প্রভাব রাখবে, বা আপনাদের ব্যক্তিগত ওপিনিয়ন কি? সম্বন্ধে আপনাকে দিয়ে শুরু করি। আমার হচ্ছে একটা মিক্সড ফিলিং। আমি যদি বলি, ধরেন যদি পজিটিভ দুইটা জিনিস বলি খুশি হবার, সেটা হচ্ছে 1400 প্রাণ গেল, 14টা মাস চলে গেল 36 জুলাইয়ের পরে। তো এইখানে আমরা অন্তত একটা জায়গায় আসছি যেখানে আমরা এই গুম খুনের বিচারগুলা, জুলাই হত্যাকাণ্ড, সেগুলোর বিচারগুলা শুরু করতেছি আমরা। সো এবং আমরা শহীদদের কাছে, ছাত্র জনতা যারা রাস্তায় নেমে এসে আমাদেরকে এই বিপ্লবটা ঘটায় দিছে, তাদের ত্যাগের কাছে আমরা যে ঋণী আছি সেটা আমরা একটু একটু হয়তো শোধ করার চেষ্টা করব। আরেকটা পজিটিভ জিনিস হচ্ছে, ধরেন সেনাবাহিনী, বিভিন্ন বাহিনী, ইভেন পুলিশ বলেন, তাদের কিন্তু এখন একটা কলঙ্ক মুক্ত হওয়ার সুযোগ শুরু হইল। তারা যদি ওই পজিটিভলি জিনিসটা দেখে যে হ্যাঁ, খারাপ কাজ হয়েছে, বাট আমরা এখন সেগুলোকে ঠিক করবো। সো এই পজিটিভ জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি। বাট কিছু শঙ্কা থেকে যা, প্রথম জিনিস বলি, আমার বা আপনার কি মনে হচ্ছে যে বা আমাদের সরকার, আইসিটি, তারা যথেষ্ট পরিমাণ দৃঢ়তা এবং দ্রুততার সাথে এই বিচার কাজগুলো সম্পন্ন করতে পারবে বা সেই দিকে আগাচ্ছে? এখন ধরেন যদি তারা সম্পন্ন না করতে পারে, তারা এইখানে একটা চান উঠায় রেখে দিল, সমস্যাটা কি? একটা নির্বাচিত সরকার আসবে। এখন নির্বাচিত সরকার যারাই আসবে না কেন, আমাদের কিন্তু ওই পরিমাণে ভরসা নাই যে তারা এটাকে আপহোল্ড করবে। দুঃখিত, বাট এটাই সত্য যে আমি অন্তত অতটুকু ভরসা রাখতে পারি না। বিকজ আমরা দেখি যে এদেরকে বাঁচানোর জন্য যে চেষ্টাগুলো করা হয়েছিল, যারা চেষ্টা করতেছিল, তারা কিন্তু পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তাদের সাথে একটু লাইন ঘাট করার চেষ্টা করতেছিলেন, যে তাদের ইনডেমনিটি প্রোটেকশন, এই সমস্ত ব্যাপারে। এইটা একটা সংখ্যা। আরেকটা সংখ্যা কি, ধরেন এই যে বিচার কাজ, ওয়ারেন্ট ইস্যু করা, সেক্ষেত্রে কি আইসিটি বা সরকার, তারা কি অবজেক্টিভলি যাচ্ছেন নাকি জেনারেলাইজ করে বা সাবজেক্টিভলি যাচ্ছেন? আমি এই ক্ষেত্রে আপনার সাথে কোনো ভাই কিছু স্লাইড শেয়ার করছি, যদি একটু দেখান। যে আমি এই প্রসঙ্গে মানে আসতে চাই যে ধরেন এই যে অপরাধীদের মধ্যে কিন্তু মূল কিছু অপরাধী কিন্তু এখনো তালিকাভুক্ত হয় নাই বা আসে নাই। আমি আপনাকে দেখাই যে ধরেন জেনারেল মামুন খালেদ, মানে মাস্টার মাইন্ড, মানে ক্রিমিনাল মাইন্ড আর কি, সকল কিছুরই ক্রিমিনাল মাইন্ড, তার নাম কিন্তু এখনো আসে নাই। তারপরে ধরেন মেজর জেনারেল নাজমুল, এসএসএফ এর শেখ হাসিনার সাথে শেষ দিন পর্যন্ত ছিল, এবং সেই শেখ হাসিনাকে অভয় দিয়েছিল যে আমি আছি, আমি সব গুলি করে সহায় ফেলবো, আমার আর কিছু লাগবে না। তো এই নাজমুলের নাম আসে নাই। তারপরে ধরেন মাসুদ রাজ্জাক, খালেদ আল মামুন, তারপরে আমি যদি একটু বলি এই যে আমিনুল হক, যে বিডি তখন আনসারের প্রধান ছিল, এনামুল হক শামীমের ভাই, ব্রিগেডিয়ার সাজেদ, ব্রিগেডিয়ার মোয়াজ্জেম, কর্নেল ইমরান ইবনে রৌফ। তো এদের নাম কিন্তু এখনো আসে নাই। এরা কিন্তু চিহ্নিত অপরাধী, এরা কিন্তু চিহ্নিত ভাবে
অপরাধে যুক্ত। তো কেন আসলো না বা কি মনে করেন আপনি, কিভাবে দেখছেন? আপনি যদি একটু প্রথম স্লাইডটা যেটা আপনি দেখালেন আপনার সেটাতে যদি যান, জি এই যে ধরেন আপনি এই যে ডিজিএফআই এর 5 জন যেই সাবেক ডিজি যাদের নামে ওয়ারেন্ট বের হয়েছে, এদের সাথে একটা পাল্লায় নিয়ে একদিকে রাখলেন এই 5 জনকে, আরেকদিকে লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদকে রাখলেন, উনিও ছিলেন কিন্তু ডিজিএফআই এর ডিজি। তাহলে কিন্তু পাপের পাল্লা, পাপের যে ওজন সেটা এক মামুন খালেদের ওইখানে পাল্লাটা ভারী হবে। তার এহেন খারাপ কাজ নাই, অপরাধ নাই। ডিজিএফআই কে উনিই প্রথম, দেখেন আমাদের দেশে কিন্তু ডিজিএফআই এর দরকার আছে, এনএসআই এর দরকার আছে, বাট নিয়মের মধ্যে থেকে, নীতির মধ্যে থেকে অপারেট করতে হবে। একটা শক্তিশালী রাষ্ট্রের জন্য সেটার অবশ্যই দরকার আছে, বাট ওনার মতো লোকের থেকেই শুরু, অতীতা হাসিনাকে, ফ্যাসিজমকে টিকায় রাখবার জন্য যেই পরিমাণে গুম খুন এবং অন্যায় উনি করে গেছেন সেগুলা বাকি 5 জনের থেকেও অনেক বেশি মিলাইলে। তো আমি 5 জনকে নিলাম, তাকে নিলাম না, তাকে কি আমি রাজসাক্ষী বানাচ্ছি বা অন্য কোনো ফেভার করছি? যদি তাকে নিলাম না তাহলে বাকি 5 জনকে আমি নিলাম কেন? তাদের পাপ মিলাইলেও তো এ সমান হবে না। আমার দাবি হচ্ছে অবশ্যই উনি যদি রাজসাক্ষী হওয়ার পরিকল্পনা করে থাকেন অবশ্যই তাকে আওতাভুক্ত করতে হবে এই ওয়ারেন্ট, অভিযোগ এবং এই ট্রায়ালে। তেমনি ভাবে যদি নেক্সট স্লাইডটা একটু দেখেন, এখানে যেই আমরা কথা বলতেছি এসএসএফ এর তৎকালীন ডিজি মেজর জেনারেল নাজমুল, দেখেন এখানে আমরা যদি এই ডিবি হারুন, মেজর জেনারেল কবির, শেখ সারোয়ার, মেজর জেনারেল আকবর বা বেনজির, এদের পাপগুলার থেকে কিন্তু এর পাপ কম না। আমি আপনাদেরকে একটু মনে করাই দেই, এই যে লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান যে বিজিবির হয়ে গুলি করে রামপুরাতে মানুষ মারলো, ছাত্র জনতার উপরে, নিরস্ত্র ছাত্র জনতার উপরে গুলি করলো, সেখানে এই লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান সে এখন যে জবানবন্দি দিছে এবং যেটা আইসিটির কাছে রেকর্ডের আছে এবং বিভিন্ন কমিশনের কাছে আছে, সেটা থেকে আমরা এখন কি জানতে পারতেছি, এই যেই মেজর জেনারেল নাজমুল, দেন মেজর জেনারেল কবির এবং একই সাথে মানে এমএসপিএম সে, এরা কিন্তু এই লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানকে বলছিল গুলি চালায় মানুষ মেরে সোজা করে দিতে। এরাই আদেশ দিছিল, কিন্তু এরা কিন্তু বিজেপি কেউ না। এই সে ছিল এসএসএফ এর প্রধান, আর জেনারেল কবির ছিল এমএসপিএম। তারা সরাসরি আদেশ দিয়ে বলছে অন্য কোনো কিছু না, আমাদের কথা শুনে মারো। তো এই জিনিসগুলা কি এই তাদের কাছে রেকর্ডের আছে? তো আইসিটির কাছে আছে, গুম খুন কমিশনের কাছে আছে। তারা কেন তাহলে পদক্ষেপ নিচ্ছে না? এখানে আমার প্রশ্ন যে আমরা কি সাবজেক্টিভলি চলে যাচ্ছি? এবং এদের প্রত্যেকের ব্যাপারে প্রমাণ আছে কে কোন ভাবে কত মানুষ হত্যা করছে। এই যে ইমরান ইবনে রৌফের ব্যাপারে আমি জানি আপনি একটা ছোট্ট এপিসোড করবেন, সে কিভাবে 14 নির্বাচন পরবর্তী 7 জনকে একসাথে মেরে ফেলছিল, সেই ঘটনার বর্ণনা, সেটাও তো আইসিটির কাছে, গুম খুন কমিশনের কাছে আছে। কোথায় বাধা? মানে ওনারা কি সাবজেক্টিভলি ঠিক করছিলেন না ঠিক আছে আমরা এই কয়জন হেভি ওয়েটকে শো করব? মাঠ পর্যায়ে যারা এগুলা করছে, সংস্থার ভিতরে থেকে, সংস্থার আদেশ আছে কি না আছে তার বাইরে গিয়ে এরা এই হত্যাযজ্ঞ, গুম খুন এবং জুলাইয়ে আমাদের উপর গুলি চালানো, হত্যা করা সেগুলো করছে, সেই জায়গাগুলোতে আইসিটি বা গুম খুন কমিশন সেগুলো তাদেরকে আনবে না কেন? এখানে এই প্রশ্নগুলা আমাদের মধ্যে আসা উচিত না। আমি আশা করব তড়িৎ এখনো সময় আছে এই ব্যাপারে পদক্ষেপ নেবার জন্য। তো এই শঙ্কাটা আমার আছে। এর বাদে আমার মনে হয় শাহনাজ যদি শাহনাজের পার্ট বলে তারপর আমি হয়তো কভার করতে পারবো যে এটার ইম্প্যাক্টটা কি এবং ভবিষ্যতে আমরা কার কাছ থেকে কি আশা করতে পারি। জি, আমি আসছি সেই সম্বন্ধে আপনার কাছে। যে ধরেন মামুন খালেদ বা কেউ যদি রাজসাক্ষী হয়তো ভালো। আপনি জানেন যে গত কয়েকদিন ধরে দীর্ঘদিন ধরে আমি কাজ করার চেষ্টা করছি এই ইস্যুগুলো নিয়ে, গুম খুন, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি। এবং আমি কিন্তু বলছিলাম যে সেনাবাহিনী থেকে কেউ একজন রাজসাক্ষী কি হবেন কিনা, কারণ জেনারেল ওয়াকারের যেসব ভূমিকা তাতে একজন রাজসাক্ষী হওয়া দরকার। আমাদের সেনাবাহিনীর ভাবমূর্তি রক্ষা করার জন্যই আসলে এই অপরাধীদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। তো ক্যাপ্টেন শাহনাজ, আপনার প্রতিক্রিয়াটা একটু জানি। এই যে বিচার যে শুরু হলো, আপনার অনুভূতি কি, আপনার প্রতিক্রিয়াটা কি, এবং আপনি কি মনে করেন এটা কি সেনাবাহিনীর মনোবলে কোনো প্রভাব ফেলবে, বা কি মনে করেন আপনি? কারণ আপনার সাথে ধরেন জুনিয়র লেভেল বা মিড লেভেল অনেকের সঙ্গে তো যোগাযোগ আছে, আপনার ব্যাচমেটস অনেকে আছেন, সবকিছু মিলিয়ে আপনার কাছ থেকে একটু শুনি। জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আসলে উই হ্যাভ টু কিপ অন প্রেসিং মানে অন দিস ইস্যু, ভেরি ইস্যু। কারণ এটা শুধু সেনাবাহিনীর যে ব্যাপার না, গুম খুন তো শুধু সেনাবাহিনীর সদস্যদের করা হয়েছে তা না, শত শত মানে 200-250 কেস তো এই গুম কমিশনে মানে আমলে নিয়েছেন, কিন্তু তার বাদেও অনেক অনেক সিভিলিয়ানকে এখানে ইনভলভ করা হয়েছে। তাদের পরিবারগুলো পথে বসে গিয়েছে, এখনো তারা বিচারের জন্য এই প্রান্তে ওই প্রান্তে দৌড়াদৌড়ি করছেন। সারা বাংলাদেশের মানুষ এটার দিকে তাকিয়ে। এটা শুধু মানে ক্যান্টনমেন্ট বা শুধু আমার কোর্সমেট বা আমার সমমনা মানুষদের মনোবলের ব্যাপার না, মানে এটা পুরো ফুল নেশন ইজ ইনভলভ রাইট নাও। সবাই সারাদিন এই বিষয়টাই দেখছে, এটা নিয়ে চিন্তা করছে। আমি আসলে উভয় পক্ষের সাথে যুক্ত। আমি যেমন ছাত্রদের সাথেও কথা বলি, সাধারণ মানুষদের সাথেও মিশে, যেহেতু আমি এখন রিটায়ার্ড, আমি একদম ঠিক ক্যান্টনমেন্টের ভেতরে থাকি না, আবার ক্যান্টনমেন্টের কোর্সমেট বা সিনিয়র জুনিয়র অনেকের সাথে তো কথাবার্তা হয়। তো ওভারঅল আমি যেটা বলবো যে সেনাবাহিনীর মধ্যে অ্যাটলিস্ট মিড লেভেল বা আমাদের সমসাময়িক যারা আছে সেখানে থেকে মনে হয় যে তারা মুখ ফুটে বলতে পারছে না, কিন্তু তারাও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এটা আমার
অনেস্ট রিয়াকশন মনে হয়েছে, কিন্তু তারা যে এখানে স্বস্তি পেয়েছে বা এটা যে তারা সরাসরি সামনে গিয়ে কাউকে বলতে পারবে সেরকম একটা অবস্থানে তারা নেই। কারণটা কি, মানে প্রথম দিক থেকেই তারা বিশ্বাস করে আসছিল যে না, এদেরকে আমার ওন করতে হবে, তারা আমাদের ব্রাদার। কিন্তু যখন গুম খুনের প্রমাণ তারা দেখতে পাচ্ছে, গুম খুন কমিশন কিভাবে কাজ করে, তারা তো প্রমাণ সহকারে কাজ করেছে। এখানে সার্ভিং অফিসারেরও আছে, তাই না, তাদেরও এভিডেন্স তারাও দিয়েছে, রিটায়ার্ডও দিয়েছে, এবং এগুলোর বাইরে তো একটা আন্তর্জাতিক ইয়েতে কিভাবে কাজ করে, তখন তারা দেখতে পাচ্ছে না যে সত্যি সত্যি এই ব্যাপারগুলোতে প্রমাণ আছে এবং এত নির্মম ভাবে তাদেরকে অত্যাচার করা হয়েছে। এগুলো যখন জাতির সামনে তাদের সামনে আসছে, তারা নিজেরাও রিয়েলাইজ করছে যে এই লোকগুলিকে তাদের ডিজোন করতে হবে। এবং এটা নিয়ে আমি গতকালকে একটা অ্যানালজি দিলাম যে প্রথম দিক থেকেই দেখেন, আপনার জুলাইয়ের পর থেকেই ঠিক পার্টিকুলারলি এই গ্যাংটাকে, মানে মনে হয় যেন একটা মাফিয়া গ্যাং এর মতো, সরি বাট ব্যাপারটা কিন্তু ওরকমই দেখা যাচ্ছে যে সিনিয়র এসেলেন একটা গ্রুপ যারা আওয়ামী লীগের সময় ইলেক্টেড ছিলেন, তারাই যেন সবকিছু চালাচ্ছিলেন। আপনি এখনো আমি যেটা লাস্ট খবর পেলাম, আমাদের সমসাময়িক কয়েকজন বলেছেন যে এখনো কিন্তু প্রমোশন বোর্ডে এই আওয়ামী লীগের যে ব্যক্তিরা, মানে যারা সিলেক্টেড ছিলেন, ওনারাই কিন্তু এখনো সিলেকশন প্রসেস দিচ্ছেন এবং ওনাদের সিদ্ধান্ত দিচ্ছেন। এটা আমাদেরকে সরাসরি কিছু অফিসার বলেছেন। তাহলে এটা কেন হবে? তারপরে আমাদের আগের যে জেনারেল, এই কথাটা মোস্তাফিজ স্যার বলছেন, আমাদের আগের কিছু বিতর্কিত জেনারেল তাদের ছেলেরা এখনো ইয়েতে সার্ভ করছে, সেনাবাহিনীতে সার্ভ করছে, সেটা ঠিক আছে, কিন্তু তাদের যে ইন্টেনশন বা তারা কি রাইট ট্র্যাকে কাজ করছে কিনা, তারা কি ক্লিয়ার অফ কিনা, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা ঠিক শিওর না। এগুলো নিয়ে একটা গুঞ্জন কিন্তু আমরা বুঝতে পারছি যে আমাদের সমসাময়িক অফিসারদের মধ্যে আছে। তো ওভারঅল ওদের ব্যাপারটা হচ্ছে যে এখন এরকম যে হ্যাঁ, আমরা ডিজন অবশ্যই করি তাদেরকে, তবে ওই যে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হবে, আমাদের অসম্মান হবে কিনা, এই জায়গাটার ক্ষেত্রে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি একটা অ্যানালজি টেনেছিলাম গতকালকে, সেটাকে বলি। ধরেন একটা গ্রামের মধ্যে একটা লোক চুরি করেছে পাশের গ্রামে, তো পাশের গ্রামে চুরি করে যখন আসলো, তখন আমার গ্রামের মোড়ল বলছে যে এই লোকটা যে চুরি করেছে এটা তোমরা কাউকে বলবে না, কারণ কি এটাতে আমাদের গ্রামের দুর্নাম। হ্যাঁ, মানে সেনাবাহিনীর অবস্থাটা কিন্তু এটা হচ্ছে গ্রামের দুর্নাম। প্রথম দিকে তার ব্যাপারে সেনাবাহিনী আমার অহংকার, সেনাবাহিনী আমার ব্রাদার, মানে যে চুরি করেছে তাকে সেভ করা আমার দায়িত্ব, প্রথম দিকে ব্যাপারটা এরকম ছিল। এবারে আরো কিছু ভালো অফিসার মানে ধরেন ভালো কিছু লোক ওই গ্রামের, সেই লোক ওই লোকটাকে বাধা দিতে চেষ্টা করেছে, তাদেরকে বলেছে যে না তুমি চুরি করো না। ওই লোকটাকে আবার তারা গ্রাম ছাড়া করলো, মোড়ল বললো না না না, আমাদের বন্ধু না, ওকে গ্রাম ছাড়া করো। আবার এই কালপিটদেরকে রক্ষা করার জন্য উনি ফান্ড কালেকশন করতে চায় যে যত এদেরকে বাঁচানোর জন্য যত বড় লয়ার দরকার আমি দিব। তা আপনার কাছে জিনিসটা শুনে কি মনে হচ্ছে, ইজ ইট এ রাইট পিকচার? কারণ ওই লোকের চুরি সম্পর্কে তো সারা দুনিয়াই জানে। আপনি যদি ওই লোকটাকে ধরিয়ে দেন বাকি গ্রামবাসীরা, তাহলে আপনারা কলঙ্ক মুক্ত হবেন। কিন্তু আপনারা যদি ওটা চেপে যান, তাহলে সারা বিশ্ব জানবে যে এই গ্রামের সবাই চোর, এইটাই জানবে। তবে এই সিম্পল ম্যাথ অ্যানালজিটা, এটা আমি কাউকে বোঝাতে পারি না যে আরেকজনের চুরির দায় আমি কেন ঘাড়ে নেবো। ভাই তুমি কয় টাকা বেতন পাও, তুমি কিভাবে দেশের সেবা করো, তুমি তো চুরি করো না, ম্যাক্সিমামই তো করো না। যারা করে হাজার কোটি টাকা কামিয়ে ওনারা ওনাদের বাড়ি গাড়ি ঠিক করে ফেলছেন, ওনাদেরকে বাঁচাতে গিয়ে তোমরা কেন চোর হচ্ছ? সারা দেশের মানুষ তো তোমাদেরকে চোর বলছে, এবং এটা আমার গায়েও লাগছে। ইউ ডিজোন দোজ থিপস। তারা তোমাদের কেউ না, তারা ইউনিফর্মে কেউ হতে পারে না। যারা মহিলাদেরকে তুলে এনে অ্যাবিউজ করে, যারা 15 দিন একটা লোককে ঝুলিয়ে পিটাতে পারে, হাড্ডি ভেঙে ফেলতে পারে, অমানবিক ভাবে দিনের পর দিন এই ছোট ছোট খোপে এদেরকে রাখতে পারে, এরা কি মানুষ? এরা মানুষ মানে ইউনিফর্ম পরা তো দূরের কথা, মানুষ কিনা আমার সন্দেহ আছে। তাদেরকে কি কারণে আপনি অন করবেন, তাদেরকে কি কারণে লয়ার দিয়ে আপনারা বাঁচানোর কথা বলবেন, তাদের জন্য আপনি ফান্ড কালেকশন করবেন, এটা তো আমার মাথায় আসছে না। তো একইভাবে আমি যেভাবে চিন্তা করি, আমি মনে করি আমার সমসাময়িক অফিসাররা এভাবেই চিন্তা করে। হয়তো তারা অনেক সময় বলতে পারে, হয়তো বা তারা অনেক সময় বলতে পারে না, বাট ওভারঅল এটা একটা শান্তির সুবাতাস বইছে বলে আমি মনে করি। এটা ভালো দিকে যাচ্ছে, কারেক্ট দিকে গভর্নমেন্ট ডিসিশন নিয়েছে। এখন সবার একটাই চিন্তা, আসলেই কি গভর্নমেন্ট তাদেরকে ধরে দেখাতে পারবে কিনা। রাইট। তবে ধরেন শাহনাজ, আপনি যদি বলছিলেন, ধরেন আমাদের সেনাবাহিনীর সৈনিকদের মধ্যে আমি যদি বলি 99.99% কিন্তু একেবারে সৎ। তারা যতটুকু আয় করেন সেটা দিয়েই তারা জীবনযাপন করেন। সেনা কর্মকর্তাদের মধ্যে মোর দেন 80% তারা এখনো ধরেন রেশনের উপরে চলেন। এরকম অসংখ্য অফিসার রেশনের বাইরে তারা চলেন না। তাদের যে ইনকাম, সেই ইনকামের উপর তারা চলেন। তারা মানে জেনে শুনেই তারা এই পথে এসেছেন যে আমি হালাল ইনকাম করব, হালাল ভাবে চলবো, আমি আমার দেশকে সেবা করব। ধরেন 10 to 15% শত কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক, তাদের দুবাইতে ইনভেস্টমেন্ট, তাদের অমুক জায়গায় ইনভেস্টমেন্ট, তাদের দায়। আপনি যদি বলছিলেন যে এই 10 থেকে 15%, আরো কম হবে, ধরেন 5 to 10%, কম হবে, আমার হিসেবে 3% হতে পারে। ধরেন বহু অফিসারের কিন্তু নিজস্ব গাড়িও নাই এখনো, তাদের যেটা গাড়ি কিনবেন সেটাও তারা জান না। অনেকে জান না যে আমি এটার জন্য ইন্টারেস্ট দিব না, অনেকে মনে করেন যে আমি এটা পোষাইতে পারবো না। তো এরকম স্যাক্রিফাইসিং মেন্টালিটির অফিসার সৈনিক যে বাহিনীতে, সেই বাহিনী কেন 5% করাপ্টেড ক্রিমিনালের জন্য মানে ওয়ার্ল্ড ওয়াইড মানে ঘৃণিত হবে? সাধারণ মানুষ কেন পুরো বাহিনী ধরে গালাগাল করবে এই 5% জন্য? সেটা হচ্ছে প্রশ্ন। তো শাহনাজ ইতিমধ্যে বলেছেন সুমন ভাই যে জেনারেল ওয়াকার যে গতকাল বোধহয় ফরমেশন কি এটা সুমন ভাই? এটা ছিল মানে অ্যাকচুয়ালি ফরমেশন কমান্ডার্সদের যে কনফারেন্স, সেটা আগামী রবিবার হওয়ার কথা ছিল,
যেহেতু সেটাকে পোস্টপোন করে দেওয়া হয়েছে এই উদ্ভূত পরিস্থিতিতে, তো প্রমোশন কনফারেন্সের যেটা সেকেন্ড ফেজ সেটা শেষে ওনারা কথা বলছিলেন। ওনারা বলছিলেন যে, যেমন শাহনাজ বলছিলেন যে ওয়াকার সাহেব আইনজীবী নিয়োগ করবেন, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। জেনারেল মাহবুব তো বোধহয় খুব ইমোশনাল, যাকে কদমবসি মাহবুব বলে, ওই মাহবুবই তো, তিনি ওয়াকার সাহেবকে বলছেন যে আপনি আমার মা বাপ, আমরা সিভিল কোর্টে বিচারে যাব না, আপনি আমাদেরকে রক্ষা করেন। ওয়াকার সাহেব ইমোশনাল হয়ে গেছিলেন। তো এই যে মানে সার্বিক পরিস্থিতিতে আপনার কি মনে হয় যে ওয়াকার সাহেব অবস্ট্রাকশন অফ জাস্টিস, যেটা বিচার প্রক্রিয়ায় কোনো বাধা তৈরি করতে পারেন? বা ইতিমধ্যে আপনি জানেন যে আমরা যেই ডিজিএফআই যেই প্রধানদের ছবি দেখিয়েছি তার মধ্যে অধিকাংশ কিন্তু পালাই গেছে। কিন্তু আমি যদি ফার্স্ট লাইট দেখাই, এই যে এই ডিজিএফআই এর এরা কিন্তু সবাই পালাই গেছে, মামুন খালিদ একমাত্র দেশে আছেন। তো আপনার কি মনে হয় যে বিচার প্রক্রিয়ায় কোনো বাধা তৈরি করবেন জেনারেল ওয়াকার, বা কি মনে করেন এখন কি করণীয় ওয়াকার সাহেবের সামনে? কি আপনি যে প্রশ্নটা করছেন সেটা ইনফ্যাক্ট দেশবাসীর সবার। তো আমার আলহামদুলিল্লাহ এই জিনিসটাতে একটু লেটেস্টটা জানার যেহেতু সুযোগ হয়েছে এবং অ্যাসেস করার সুযোগ হয়েছে, আমি শেয়ার করি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার কাছ থেকে এই ধরনের প্রশ্ন আশা করা যায়। তো এখন যেটা হচ্ছে, হ্যাঁ, ওই সেকেন্ড ফেজ প্রমোশন বোর্ডের পরে সেখানে 56 জন অফিসার তারা ছিলেন এবং সেখানে জেনারেল ওয়াকার কথা বলছেন, যেটা এখন মোটামুটি সবাই জানে যে সেখানে একটা ইমোশনাল পরিস্থিতি তৈরি হয়, যেখানে এই যে মেজর জেনারেল আমিনুল হক আনসারের যার ছবি আপনি দেখাইলেন, দেন 9 ডিভির জিওসি, দেন মেজর জেনারেল মাহবুবুর রশিদ, তাদেরকে কিন্তু কোনো ওয়ারেন্টের আন্ডারে আনা হয় নাই, অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয় নাই, কোনো অভিযোগ আছে কিনা আমি জানি না, আইসিটি বলতে পারবে। তারাই সেখানে এই কান্নাকাটির মতো এবং একটা দাবি, একটা পুশ করা, একটা জেনারেল ওয়াকারকে সরকারের বিরুদ্ধে একটা লগার হেড পজিশনে মুখোমুখি অবস্থানে দাঁড় করায় দেওয়ার তাদের একটা চেষ্টা ছিল। এখন হতে পারে আর্মি সেই শক্তি আছে, তাদের সেনা ডিজিএফআই আছে, সুস্থ মাথার লোকের দেখে সেখানে চিন্তাটা অবশ্যই আলাদা হবে। তো সেখানে তাদের দাবি ছিল যে না, আমরা এখানে তাদেরকে পাঠাবো না বা এই ধরনের কিছু। বাট গুড পার্ট কি, শুভবুদ্ধি, সেটা প্রিভেইল করছিল। মেজরিটি মানে ধরেন আপনার 56 জনের মধ্যে 50 জনই কিন্তু সেই শোরগোল, চিল্লাচিল্লি, ইমোশন, নাটকবাজি, সেটাতে তারা কান দেয় নাই। তারা বরঞ্চ সেখানেই বুঝাইছে যে আমরা দেরি করে ফেলছি এই সিদ্ধান্ত, বা এই ক্ষেত্রে সরকারকে কোঅপারেট করা অনেক আগে থেকে উচিত ছিল, সেটা আমাদের ভুল হয়েছে, এখন ফার্দার আমরা ভুল করতে পারবো না, আমাদের সরকারের সাথে কোঅপারেট করা উচিত। দিস ইজ ভেরি পজিটিভ এবং আমি ধন্যবাদ জানাই তাদেরকে যারা এই ধরনের কথা বলছেন, এবং অবশ্যই আমি তিরস্কার জানাই সেই সমস্ত জেনারেলদেরকে যারা এই ধরনের একটা হঠকারী পজিশনের জন্য জেনারেল ওয়াকারকে পুশ করতেছিলেন। জেনারেল ওয়াকার উনি একটা পর্যায়ে এসে কোন একজন জেনারেল বলে যে তাহলে আমরা এই যে জেনারেল যাদের নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছে তাদের বিচার হবে, সেক্ষেত্রে তাদের যত টাকা খরচ হোক তাদের জন্য আমরা আইনজীবী দরকার করব, ফান্ড খরচ করব। তখন যে পজিশনটা আসছে, যারা শুভবুদ্ধি ছিল তারা তাদের যে ছিল, এবং আমি হাইলি অ্যাপ্রিসিয়েট করি, সেখান থেকে উত্তরটা আসছে আমরা কোন ফান্ড ব্যবহার করব? এটা তো জনগণের টাকার ফান্ড। আমাদের তো কোনো ফান্ড নাই যে তাদেরকে আমরা যে হেল্প করব, সেটা কাদের টাকা দিয়ে করবো? জনগণের টাকা দিয়ে, যারা কালপ্রিট হিসেবে আছে এবং সরকারের মুখোমুখি অবস্থানে যাব। তার সাথে আমি শুধু একটা কথা আমার দিক থেকে অ্যাড করি, সেটা হচ্ছে দেখেন, যখন বিভিন্ন অফিসার, জনগণ সবাই গুম খুন হয়েছে, নির্যাতিত হয়েছে, আমরা যারা নির্যাতিত, শাহনাজ চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছে, এমন অনেক অফিসার আছে যারা চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছে আমি দুঃশাসনের বিরুদ্ধে, তখন তো তাদের পাশে আপনারা টাকা পয়সা লয়ার নিয়ে দাঁড়ান নাই। তখন তো আমি যখন গুম ছিলাম আমার কথা তো শুনেন নাই, আমার জন্য তো কোনো কিছু আপনারা লয়ার বা কোনো কিছু দেন নাই, আমার যে মামলাগুলো সেগুলো সরাই দেওয়ার জন্য তো কোনো ব্যবস্থা করেন নাই। আর কাদের জন্য আপনারা কথা বলতেছেন? সেই 6 জেনারেল বলতেছেন যারা কালপ্রিট, যারা সত্যিকারের খারাপ কাজ করছে, নিরপরাধীদের পাশে দাঁড়ান নাই। এখন অপরাধীদের জন্য আপনারা লয়ার আর আর্মির ফান্ড, মানে কি জনগণের টাকা থেকে আসা ফান্ড, আপনারা আমার সবার সেটা ব্যবহার। তো এই জায়গায় যখন এই কথাটা আসলো, তখন ইনফ্যাক্ট দেখা গেল যে যারা এই উস্কানোর চেষ্টা করতেছিল তারা পিছিয়ে উঠে যায়। এখন পর্যন্ত যেই সিচুয়েশনটুকু আমি জানি, আলহামদুলিল্লাহ, এই যে আপনি ধরেন কোনো ভাই, আপনি তো গত 2 মাস ধরে এইটার উপরে লেগেছিলেন, তাই না? বিভিন্ন প্রোগ্রাম করছেন, বিভিন্ন কথা বলছেন। তো এই যে প্রচেষ্টা, দেশের লোকের যে চাওয়া, সেই জায়গায় সম্ভবত আর্মি আর মুখোমুখি অবস্থানে আসবে না। একটাই চাওয়া থাকবে, এই যে বঞ্চিত অফিসার বা যারা বঞ্চিত আছেন তাদের ব্যাপারটাও কিন্তু দেখা উচিত। যদি আপনাদের সত্যি ফান্ডের ব্যবস্থা থাকে, দরকার থাকে, যদি তাদের পাশে দাঁড়ানো থাকে, যে কমিটি হচ্ছে সেই কমিটি দিয়ে তাদের পাশে দাঁড়ান। আর্মির কলঙ্ক মুছে আর্মিকে আবার একটা প্রফেশনাল আর্মির জায়গায় আনার সুযোগ তো এখন তৈরি হলো। ইনফ্যাক্ট আমরা যদি পজিটিভলি দেখি, যে গৌরবের আর্মি, সেই জায়গায় আমরা যদি ফেরত যেতে চাই, জেনারেল ওয়াকার যেই জায়গায়, যেই ভুল পথে চলতেছিলেন, যেটা আমরা বারবার বলছি, সেখান থেকে উনি যদি এখনো মনে করেন যে হ্যাঁ ওকে, লেট মি ক্যাচ দিস ট্রেন, এর পরে ট্রেন যেটা আসবে সেটা কিন্তু উল্টা দিক থেকে আসবে, সেটা ভয়ঙ্কর হবে। সো ইউ ক্যাচ দ্য ট্রেন, আমাদের সাথে আসেন, দ্যাটস মাই পয়েন্ট। এবং ধরেন যে আমি যতটুকু খোঁজখবর রাখি মেজর সুমন, যে ওয়াকার সাহেব কিন্তু কিছু ব্যক্তির দ্বারা বৃত্তবন্দী হয়ে আছেন। উনি নিজে আসলে কতটুকু
নিজের মানে চিন্তা থেকে বা নিজের ভাবনা থেকে বা নিজের বিবেককে কাজে লাগিয়ে কাজ করছেন, তার চেয়ে তিনি আসলে ইনফ্লুয়েন্সড হচ্ছেন, প্রভাবিত হচ্ছেন। এবং এইসব ক্রিমিনাল যারা, যেমন মামুন খালেদ সহ এই গ্রুপটা কিন্তু খুব ফ্রি অ্যাক্সেস পান ওয়াকারের কাছে। এখানে শুধু মনে ভাই আমি একটা কথা বলি বিফোর আই ফরগেট, ধরেন এই যে জেনারেল মামুন খালেদ এবং যে সমস্ত জেনারেলদের ছবি আমরা দেখালাম, আপনি দেখালেন যে যাদের নামে ওয়ারেন্টি সময় নেই, বিপদটা কোথায়? তারা ফুসলাইতেছে, 1 নম্বর জিনিস। 2 নম্বর হচ্ছে তারা কিন্তু ফ্রি অ্যাক্সেস, হাসিনার দেওয়া চারণভূমিতে তারা ঘাস খাইতেছে আরাম মনের আনন্দে, তাদের প্রত্যেকের স্বাভাবিক রিটায়ারমেন্ট হয়েছে। তারা স্বাভাবিক, তার মানে তারা কিন্তু যে কোনো জায়গায় যেতে পারে, সবকিছু আছে। এখন তারা যদি তাদের ফ্যামিলি নিয়ে পালায় যায় কোথাও, কর্নেল শহীদ লন্ডন থেকে উনি গতকালকে একটা পোস্ট দিচ্ছিলেন ফেসবুকে, দিস ইজ ডেঞ্জারাস। এই মেজর জেনারেল আমিনুল হক সে কিন্তু তার ফ্যামিলিকে পাঠাই দিছে, যে কোনো মুহূর্তে সেও চলে যেতে পারে, বাকিরা চলে যেতে পারে বিচার এড়ানোর জন্য। তো সেই জায়গাগুলোতে অবশ্যই অবশ্যই আমাদেরকে হাত দিতে হবে ইমিডিয়েটলি। ঠিক ক্যাপ্টেন শাহনাজ, আমি আসছি আপনার কাছে। তবে যে বিষয়টা, ধরেন যেখানে পালিয়ে যাক, মানবতা বিরোধী অপরাধ বা গুম খুনের সঙ্গে যারা যুক্ত, পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নাই যারা তাদেরকে কোনো ধরনের আশ্রয় রাখবে। এটা একটা রাষ্ট্র আছে ভাই, হিন্দুস্তান, ভারত, না, তাদেরকে গরুর দুধ খাওয়াবে সারাদিন। হিন্দুস্থানও বিপদে পড়ে যাবে, কারণ হিন্দুস্থানেও আমরা পরিবর্তনের আভাস দেখছি। তো আমি আমার একটি অনুষ্ঠানে এই প্রসঙ্গটা এনেছিলাম, আমি আবার একটু দেখাতে চাই যে মানে গুম খুনের সঙ্গে যুক্তদের ব্যাপারে আন্তর্জাতিক যেই আইনটা, আমি একটু যদি একটু সুযোগ দেন আমাকে, আমি একটু দেখাতে চাই যে অনেকে দেখেছেন, তারপর আবার আমি একটু শেয়ার করি যে কমান্ড রেসপন্সিবিলিটি অ্যান্ড সুপিরিয়র অর্ডার্স, এটা রোম স্ট্যাটিটিউট, নুরেমবার্গ, ইয়াসমিতা, এই বেশ কিছু রেফারেন্স আছে এখানে। মানে আমি যদি আইনে চলে যাই, যে মানে আমি জাস্ট বিস্তারিত না যে আমি শুধু বাংলাতে একটু বলি যে কমান্ড রেসপন্সিবিলিটি ও সুপিরিয়র অর্ডার্স, কমান্ডার জানতেন বা জানার কথা ছিল অথচ অপরাধ প্রতিরোধ বা শাস্তির ব্যবস্থা নেননি, তাহলে তিনিও দায়ী। সুপিরিয়র অর্ডার্স, এটা হচ্ছে কমান্ড রেসপন্সিবিলিটির মূল সার কথা। সুপিরিয়র অর্ডার্স, আমি আদেশ মেনেছি বলে দায় এড়ানো যায় না, যদি আদেশ প্রকাশ্যভাবে অবৈধ হয়। এই নীতিগুলো আধুনিক আন্তর্জাতিক ফৌজদারি আইনের মূল ভিত্তি। এবং আমি যদি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, যে এটি হচ্ছে ধরেন রোম ইনস্টিটিউট, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল যে ক্রাইম তার মূল যে ভিত্তি, সেখানে আর্টিকেল 20 এবং আর্টিকেল 33-তে এই মূল কথাগুলো বলা হয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটা হচ্ছে orders to commit genocide or crimes against humanity are always unlawful. তো এখন এই আনলফুল আদেশ দিয়ে জেনারেল ওয়াকার কাউকে যদি রক্ষা করতে চান, তিনি স্থানীয় আইনে তো বটে, আন্তর্জাতিক কোনো আইনেও কোনো সুবিধা পাবেন। এবং যারা পালিয়ে যে ভাবছেন যে আমরা পালিয়ে এসেছি, তারা আবার স্ব দেশে ফেরত যাবেন, হয়তো আরো হিউমিলেটিং ওয়েতে ফেরত যাবেন। আমার মনে হয় যে প্রত্যেকের দেশে থেকে বিচার মুখোমুখি হওয়া উচিত, বিচারের মুখোমুখি থাকা উচিত। ক্যাপ্টেন শাহনাজ, সেনাবাহিনীর আত্মশুদ্ধির যে কথাটা আসছে, যে গত 15 বছর ধরে, বিশেষত 1/11 থেকে মইনুল আহমেদের হাত ধরে, পরবর্তীতে হাসিনা এবং এই যেসব অফিসারদের কথা আমরা বলছি, তাদের হাত ধরে কিন্তু আপনারা যে স্বপ্ন নিয়ে সেনা কর্মকর্তা হয়েছিলেন, সেই স্বপ্ন কিন্তু কি বলবো ধূসর হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো আপনি নিজেও কিন্তু ধরেন বের হয়ে এসেছিলেন যে কমান্ড মানেননি, সুমন ভাইও কিন্তু কমান্ড না মেনেই বের হয়ে এসেছিলেন যে আমি অন্যায় আদেশ মানবো না বা আমি এই বিষয়টা অন করবো না। তো সেই জায়গাটায় থেকে আপনার কাছে একটু শুনতে চাই যে আত্মশুদ্ধিটা আসলে কিভাবে হবে, বা আমাদের এখন কোন কোন জায়গাগুলোয় মনোযোগ দিলে আপনি মনে করেন যে ইয়াং জেনারেশনের মধ্যে ব্রাইট ছেলে মেয়েগুলো আবারও আগ্রহী হবে সেনা কর্মকর্তা হতে, সেনাবাহিনীতে যেতে, দেশকে সার্ভ করতে। আপনার কাছ থেকে শুনি। রাইট, ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আমি যেটা অনেক প্রোগ্রামে বলেছি যে আমার আম্মার বেশি ইচ্ছা ছিল যে আমি সেনাবাহিনীতে যাই, যদিও আমি বুয়েটের আর্কিটেকচারতে চান্স পেয়েছিলাম এবং চেয়েছিলাম যে বুয়েটে পড়তে। আম্মা একটা কথা বলেছিলেন যে সেনাবাহিনীর মতন এত সৎ প্রতিষ্ঠান অ্যাটলিস্ট ওই সময় আর বাংলাদেশে ছিল না, সবাই সম্মান করতো। হয়তো তুমি অনেক ভালো বেতন পাবে না, তুমি হয়তো বা অনেক ভালো ফেসিলিটিস পাবে না, কিন্তু তুমি কিন্তু অনেক ভালো একটা সম্মান পাবে। সেই জায়গাটা থেকে কিন্তু এসেছিলেন। সেই সময় আমাদের বেতন ছিল 6,200 টাকা আমি যখন জয়েন করি। এরপরে সেনাবাহিনীর বেতন আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে, এখন অনেকটাই ভালো হয়েছে। তারপরেও মানে আমাদের কাজ করার মূল এটাই ছিল যে একটা মানে সৎ জায়গা, সবাই আমাদের ইউনিফর্ম দেখলে স্যালুট দেয়, সবাই ভালো বলে, এখনো তো বলে, তাই না? এখনো বলে যে আপনারা ভালো কাজ করেছেন। সেই হৃদয়টা আবার ভেঙে চুরমার হয়ে গিয়েছে বিডিআর ঘটনার পরে। কারণ বিডিআর ঘটনার সময় আমি বুঝেছি যে এখানে বড় ধরনের একটা লুকাছাপা হচ্ছে, বড় ধরনের অন্যায় হয়েছে, এবং এগুলো আমাদের সিনিয়র লেভেলেরই এরা করেছে। এবং ওনারা এই পলিটিক্স এর সাথে নিজেদেরকে যুক্ত করে ফেললেন। আস্তে আস্তে আওয়ামী লীগের একটা বড়
টার্গেট গ্রুপ তৈরি হলো, এরা সবসময় শেখ হাসিনার আশেপাশে, তারেক সিদ্দিকের আশেপাশে থাকতেন এবং তারা আস্তে আস্তে প্রমোশন পেলেন। এবং আপনি খেয়াল করলে মানে জানবেন বা বিভিন্ন কোর্সে যদি খবর নেন, মানে একটু অযোগ্য যাদের আসলে নর্মালি যোগ্যতায় কখনো উপরে ওঠা সম্ভব ছিল না, তারাই বেশিরভাগ সময় যে এনএসআই ডিজিএফআই জায়গাগুলোতে বা প্রমোশনের জায়গাগুলোতে কিন্তু তারা চলে গেছে অন্যদেরকে ল্যাং মেরে। যারা ভালো বা ট্যালেন্টেড অনেক অফিসার ভালো কোর্স করেছেন, ক্যারিয়ার করেছেন, প্রমোশন পান নাই, এখনো পাচ্ছেন না। যে লাস্ট যে প্রমোশন বোর্ড হলো, এটা নিয়ে খুবই ডিসস্যাটিসফ্যাকশন আমি এর মধ্যে শুনলাম যে এখনো কিভাবে এইভাবে সিলেকশন হচ্ছে, এই কথাগুলো হচ্ছে। তাহলে কি হচ্ছে যে অযোগ্যরা উপরের দিকে চলে গিয়েছে, যোগ্যরা নিচের দিকে বসে আছে, তারা কেউ সুপারসিডেড, কেউ এদিকে ভালো জায়গায় পোস্টিং পাচ্ছে না। তো অলরেডি কিন্তু একটা আশাহীনতা, হতাশা ব্যঞ্জক অবস্থা তৈরি করেছেন। তারপরে কি করলেন, ভালো ভালো কিছু অফিসার ধরেন, সে র্যাবে গেছে, সে বুঝতে পারছে না, তাকে ব্রাইবারি করতে বলা হচ্ছে, কাউকে তুলে আনতে বলা হচ্ছে, গুম করতে বলা হচ্ছে, সে সিগন্যাল বুঝতে পারছে না বা সে করে নাই কাজটা, না করেছে যে স্যার আমি এই ধরনের কাজ করতে পারবো না। এদেরকে ছোট ছোট মানুষ মাত্রই ভুল করে, তাই না? মানুষ অনেক সময় মিথ্যা বলা হয় বা ছোটখাটো অনেক ইউনিটে অনেক ধরনের অপরাধ হয়, কিন্তু ছোটখাটো জিনিস দিয়ে তাদের পেছনে আঠার মতো লেগে থেকে এই অফিসার গুলোকে তারা অসম্মানিত করেছেন, সেনাবাহিনী থেকে বের করে দিয়েছে। এরকম শত শত অফিসার কিন্তু আছে। আপনার প্রোগ্রামে 4-5 জন অফিসার এসে বলেছে যে কিভাবে তাদেরকে তারা একটা জায়গায় একটা অপারেশনে গিয়েছেন, হয়তো সেখানে তারা ঘুষ নেন নাই বা হাসিনার কথা শুনেন নাই বা স্থানীয় এমপির সাথে তাদের লেগেছে, তাদেরকে কিন্তু বের করে দেওয়া হয়েছে। তাদেরকে আপনারা ডিজোন করছেন আজকে। তাদের কোনোদিন তাদের পক্ষে কোনো লয়ার আসে নাই, তাদের জন্য কোনো ফান্ড আসে নাই। তারা যে একটা মানে সামান্য ফেসিলিটি পাবে সেনাবাহিনী থেকে চলে গিয়ে, যে সেনাবাহিনীর জমিটা সে পাবে বা সেনাবাহিনীর একটা পেনশন সে পাবে, সেটাও তারা বন্ধ করে দিয়েছেন। আর যারা কালপিট অফিসার, অযোগ্য অফিসার, যারা এই উপরে মানে আসার কোনো প্রশ্নই আসে না, সেখানে ওনারা এসে আজকে যখন মানে আইসিটির আন্ডারে মানে অনেক সিভিয়ার অপরাধ, শুধু সেনাবাহিনীর ভেতরে না, বাইরের লক্ষ লক্ষ মানুষ মানে শত শত মানুষকে গুম করার পরে যখন আজকে তাদেরকে ধরা হলো, এখন তাদের জন্য কেন মায়া কান্না? যাদেরকে ওন করা দরকার তাদের ডিজোন করলেন, আর যাদেরকে ডিজোন করে এই কলঙ্ক মুক্ত হওয়া দরকার, সেনাবাহিনীকে আবার সুপথে আনা দরকার, সংস্কার করা দরকার, সুন্দর একটা সেনাবাহিনী গঠন করা দরকার। এদেরকে বাদ দিয়ে, তাহলে এদেরকে বাদ দিলে কি হবে? আপনি দেখেন, এদেরকে বাদ দিলে অটোমেটিক ভালো অফিসার গুলোকে আবার প্রমোশনে আনতে হবে না? আপনারা যদি বাদ করে যান, বরখাস্ত হয়ে যান, তখন ভালো কিছু অফিসারকে ওনারা টেনে আনতে পারেন। এইভাবে আস্তে আস্তে সেনাবাহিনীটা আবার তার কোমর সোজা করে দাঁড়াতে পারে, আবার আগের গৌরব ফেরত পেতে পারে। সৈনিকরাও বিশ্বাস করতেন, সৈনিকরা তো দেখবে যে এই ভালো স্যারটা এখন আমাদের কমান্ডে আছেন, এতদিন ধরে ওই স্যারটা চুরি করতেন, উনি ছিলেন আমাদের কমান্ডে, এই সব মিলে কি সেনাবাহিনীর একটা পরিবর্তন আসবে না? এই যে পরিবর্তন আসবে, এই পরিবর্তনের ছোঁয়া লাগবে আমাদের দেশে এবং সবগুলো। যখন একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট বলে যখনই আসবেন, তখনই বোঝা যাবে সেনাবাহিনীর যে ভূমিকা। সেনাবাহিনী এখন যে ওনাদেরকে সিনেমা করে, নাটক করে, ফেসবুকে করে সেনাবাহিনীর গৌরব গাথা গাইতে হচ্ছে, এটা একসময় গাইতে হতো না। কোনো সিনেমা ছাড়া, কোনো মানুষের ট্রেলার ছাড়াই মানুষ জানতো যে সেনাবাহিনী কি জিনিস। তো এখন এই সিনেমা করে ওই যে আমি খাচ্ছি, আমার কি অবস্থা, বিভিন্ন রকম ফেসবুকে দিয়ে অফিসারদেরকে দিয়ে লেখাতে হচ্ছে সেনাবাহিনীর গৌরবের কথা। গৌরবের কথা বলতে হবে কেন? আপনার কাজই তো বলবে। তো সেই যখন সেনাবাহিনীটা সেই জায়গাটাতে যখন আসবে, তখন জেনজি ঠিকই বুঝবে। জেনজি খুব চালাক, তারা আমাদের ওই আগের মতো না। তারা তখন বুঝবে যে না, হ্যাঁ ঠিক আছে, সেনাবাহিনী এখন ফেরতের সাথে তাদের জায়গায়, এখন আমরা জয়েন করি। তো এই যে ওনিং ডিজাইনিং এর জায়গাটা, এই কথাটা আমি বলতে চাইছিলাম। আরেকটা কথা হচ্ছে যে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে একটা খুব দুশ্চিন্তা জিনিস থেকে যাবে যে এই যে জেনারেলরা যারা আইসিটি অ্যাক্টের মাধ্যমে এখন তাদের নামে ওয়ারেন্ট হয়েছে, তাদের সাথে কিন্তু তাদের পিএস, এডিসি অনেক লোক কাজ করেছেন, এটা তো সব জানেন। আমার সাথে সমস্যার হয়তো একমত হবেন। তাদের এডিসি তারা কি জানেন না যে গুমের সাথে যুক্ত কোন লোকটা যুক্ত নাই, কোন কাজটা তারা করেন নাই? আমি যদি বলি যে এই যে আপনার যারা তারেক সিদ্দিকী, ওনার যে ইয়ে ছিলেন মেজর মানজির স্যার, ওনার যিনি পিএস ছিলেন, তো উনি কি ওনার হাত দিয়ে ছাড়া বা ওনার ফাইল উনি জানেন না এমন কোনো ঘটনা করা সম্ভব? আমি জানি সেনাবাহিনীতে সম্ভব না। প্রতিটা জিনিস উনি জানেন। উনি তো এখন এসসি সেন্টারে আছেন, চাকরি করছেন। আমি ওনার নামটা বললাম যে আমি বলছি না যে উনি একেবারে সবকিছুর জন্য উনি দায়ী, অবশ্যই ওনাকে ওনার কমান্ড করেছেন, কিন্তু এই যে জিনিসগুলো ওনারা জানেন, এই জিনিসগুলো কি ওনারা সাক্ষী হবেন কিনা? আজকে এখন যখন আইসিটি তাদেরকে এদেরকে একত্রিত করেছে, তাদের আন্ডারে যারা ছিল তারাও যাতে এখানে দোষী না হয়ে যান, যে সেইং যে তারাও এই গুমগুলোর সাথে ডাইরেক্ট যুক্ত ছিল। তারা যদি কোনো অর্ডার পেয়ে থাকেন, আনলফুল অর্ডার, যেটা তাদের করার জন্য তাদের চাকরি চলে গেছে, অথবা তাদের কষ্ট হয়েছে, অথবা এখন ওনারা প্রকাশ করতে চান, এগুলো তাদের প্রকাশ করা উচিত। ভেতরে যদি আরো কেউ থাকেন যারা গুম খুনের সাথে বা এগুলির সাথে আনউইলিংলি জয়েন করেছেন অথবা উইলিংলি জয়েন করেছেন, তাদেরকে অবশ্যই লিস্টেড করতে হবে। এই 35 জন 28 জনই এনাফ না, 100 জনের উপরে আমরা শুনলাম যে অলরেডি লিস্টেড হয়েছে। তো সেই লিস্টিংটা যদি হয়ে থাকে, তাহলে সেই লিস্টেও আসতে হবে এবং এই যে যারা এডিসি হিসেবে ছিলেন, পিএস হিসেবে ছিলেন, তাদেরও সাক্ষ্য প্রদান করতে হবে। জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মেনেছেন। ধরেন আমি যতটুকু জানি যে এইসব পিএস, এপিএস বা ধরেন এডিসি, মানে এইসব কর্মকর্তাদের ইলিগাল অনেক কিছু তারা মেনটেন করেন। মানে আমি যদি আরো করে বলি, ধরেন কারো যদি এক্সট্রা ম্যারিটাল কোনো রিলেশনও থাকে, সেই রিলেশনও এডিসিরা মেনটেন করে, যে স্যারের সঙ্গে কখন দেখা হবে। মানে অবিশ্বাস্য কেন বলি? আমি বলি আমরা তো প্রথম দিকে, আমরা কিন্তু ফিফথ ব্যাচ, আমি মানে 47 এ তো ফার্স্ট কোর্স। তো তখন কিন্তু আমরা প্রথম রংপুর ক্যান্টনমেন্টে যখন আমাদের ভর্তি হলো, আমাদের এটা ছিল একটা সাইডে, মানে মেয়েদের যে একই সাথে কিন্তু মেয়েদের রুম গুলো ছিল একটা সাইডে। তা আমাদেরকে দেখে পার্টিকুলারলি অফিসারদেরকে মনে হতো যে ভয় পাচ্ছেন, মানে অন্যদিকে চোখ ফিরে নিচ্ছেন বা অন্যদিকে চলে যাচ্ছেন। কারণ কি, যদি তাকিয়ে আবার আমি কোন বিপদে পড়ি, কোন এসে আমাকে রিপোর্ট করে দেয়। ওনাদের মেন্টালিটি ছিল এরকম। আর এখন আমি যেগুলো শুনলাম, আমি প্রথমে বিশ্বাস করিনি। প্রথম যখন আমি শুনলাম যে জেনারেল একজন লেডি অফিসার কে করেছেন, আমাদের একটা ঘটনা আছে। আমি যখন বিএমএ তে ছিলাম, আমি সত্যমিথ্যা জানি না, আমাদের সিনিয়র একজন ফিমেল অফিসার উনি রিপোর্ট করেছিলেন যে কমান্ডেন্ট নাকি ওনার পিঠে হাত দিয়েছেন, মা বলেই নাকি হাত দিয়েছেন। ওইটা রিপোর্ট করার কারণে ওই কমান্ডেন্ট 7 দিনের মাথায় পোস্টিং হয়ে চলে যান। একজন ফিমেল ক্যাডেট,
তার রিপোর্টে 7 দিনের মাথায় কমান্ড্যান্ট পোস্টিং হয়ে যান, এটা আমাদের দেখা। তো সেই সময় সেনাবাহিনীকে ওই অবস্থায় রেখে এসেছিলাম। এখন যেগুলো শুনি কিছুই বিশ্বাস হয় না, বিশ্বাস হতে চায় না, আবার অবিশ্বাস করেও পারি না সব প্রমাণ যখন দেখি। তো এটি আমি আগে যে কথাটা বলছিলাম যে আপনার ভেতরে অনেক লোক রয়ে গিয়েছে, যেমন এই যে আগের যে জেনারেলরা, হ্যাঁ, তাদের যে ছেলেরা এখন এখানে সার্ভ করছেন, এটা আমি আসলেই মনে করি না যে বাবার দায় সন্তান দায়ী, কিন্তু কথা হচ্ছে যে তার যদি আদর্শ আপনি বহন করেন এবং এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস করার চেষ্টা করেন, সেটাকে অবশ্যই নজরদারিতে আনতে হবে। এবং আরেকটা জিনিস আমার হাতে এসেছে, সেটা ব্রিগেডিয়ার সোহেল, ব্রাদার ইন ল অফ জেনারেল আজিজ, ইজ পোস্টেড অ্যাজ ডেপুটি এমএস এই মুহূর্তে। এই যে এরকম কিছু, যে একটু আগে যেমন মানজুর স্যারের কথা বললাম, সে আছে সেটা। এই বিষয়গুলো এখনো কিভাবে পসিবল, এই কোশ্চেন গুলো কিন্তু আমাদের ব্রাদার অফিসাররাই করছে, আমার কাছে পৌঁছেছেন বলে আমি এখানে উল্লেখ করলাম। এই গুঞ্জন কিন্তু শুরু হয়ে গেছে। অলসো দেয়ার হ্যাজ টু বি এ ওয়ে, যে অবশ্যই মানুষ তো কারেক্ট কোশ্চেন করবে, এই যে এরা কিভাবে আছেন, কিভাবে এখনো তারা প্রমোশন বোর্ডে এসে কথা বলেন, এখনো কিভাবে আওয়ামী লীগের সমর্থিত জেনারেলরা যারা ভারতের সাথে রেগুলার সম্পর্ক রাখছেন, তারা এখনো কিভাবে প্রমোশন বোর্ডে এসে সিলেকশনে হাত দেন, এগুলো নিয়ে তো খুব চরম একটা আপনার কি বলবো একটা গুঞ্জন কিন্তু শুরু হয়েছে এবং এগুলো আমাদের পর্যন্ত আসছে। তো এই সব কিছুতেই আসলে কাজ করতে হবে। যে আপনি যে প্রসঙ্গটা আনলেন, ধরেন যে মানে পলাতক অপরাধী জেনারেলের পুত্র সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে যখন কাজ করবেন, সেনাবাহিনী তো ভাই পুরোটাই কিন্তু একটা সেন্সিটিভ জোন কিন্তু। তো এই পলাতক সেনা কর্মকর্তা আপনি কি কোনো সিভিলিয়ানকে অ্যালাউ করতেন? ধরেন একজন মেজরের বাবা, সে যদি এরকম একটা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির সঙ্গে যুক্ত হয়ে পলাতক হয়, আপনি কিন্তু তার ছেলেদের খুঁজে বের করে সেনাবাহিনী থেকে বের করতেন, তাই না? মানে অতীতে ওনারা এরকম করেন নাই, মানে ভালো অফিসারের সন্তানকেও নেওয়া হয় নাই, দেখা গেছে ভালো অফিসার তার ছেলেও টিকতে পারছেন না, মানে সেটা যখন সম্ভব হয়েছে সেই একই সেনাবাহিনীতে কিন্তু ওনারা সার্ভ করছেন। তো এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে তাদের আদর্শ যেন ইয়ে না হয়, বিচ্যুত না হয়। মানে আমি মনে করি যে তাদেরকে ডেকে বলা উচিত যে ভাই তুমি ভালো অফিসার, তোমার প্রতি আমার কোনো ক্ষোভ নাই, কিন্তু যেহেতু এরকম একটা বিষয় আছে সেটা আমরা ইউ বি কেয়ারফুল, হ্যাঁ, এরকম যাতে কোনো মানে তোমার কাজে কর্মে বা এরকম কোনো কিছুতে যেন কোনো প্রকাশ না পায় যে তুমি ভারতের দাবিদারি করছো অথবা এখনো আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখছো। ওটা করে লাভ নাই, বলতে হবে যে তুমি অ্যাপেন্ডিক্স জে সাবমিট করে বিদায় হও, নাহলে তোমাদের আমরা বরখাস্ত করতে হবে, কারণ তোমাদেরকে আমরা অন করতে পারবো না, কারণ আমরা সেই ট্রাস্টের জায়গাটা আমি রাখতে পারবো না। সোজা বাংলার কথা, এখানে অন্য কোনো অনুকম্পার সুযোগ নেই। তো মেজর সুমন, আপনি কি মনে করেন যে কিছু কিছু জায়গায় আমি দেখছিলাম যে ওয়াকারপন্থী কিছু মানুষ, বা ধরেন আওয়ামী লীগের কিছু যে অনলাইন অ্যাক্টিভিজম, সেখানে আমরা দেখছিলাম যে কেউ বলতে চাচ্ছেন যে এই যে পদক্ষেপ, এটা ভবিষ্যতে সিভিল এবং সামরিক যে রিলেশনশিপ সেটিকে নষ্ট করবে, সেটির উপরে প্রভাব রাখবে। এবং আপনি কি মনে করেন এরকম কোন বিষয় কি আপনার মাথায় কাজ করে? আগে ভারত থেকে বাংলাদেশে বর্ডারের থেকে একটা বড় জিনিস আসছে ফেন্সিডিল। এটা এখনো আসে কতটুকু জানি না, বাট আমার মনে হয় এখন ভারত ফেন্সিডিলের বদলে গোমূত্র পাঠায় বোতলে ভরে, সেগুলা খেয়ে এই লোকজন এই কথাগুলো বলতেছে। দেখেন, এটা তার ঠিক অপোজিট। আমি এই জায়গাটাতে বলি, এটাই যে গুম খুনের বিচার, সেটা সেনা অফিসার, পুলিশ, পতিতা হাসিনা, তারেক সিদ্দিকী, যাকে আনা হোক না কেন, এর ম্যাগনিটিউডটা কিন্তু শুধু সেনাবাহিনীর মধ্যে সীমিত না। এটা দেখেন আমাদেরকে সুযোগ এনে দিচ্ছে রাষ্ট্র সংস্কারের জন্য, বিচার ব্যবস্থা এবং অর্থনৈতিক কেলেঙ্কারিগুলা সংশোধনের জন্য। এটা আমাদেরকে সুযোগ এনে দিছে আমাদের যেই সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, সামরিক বেসামরিক, সবার শুধরানোর জন্য একটা সুযোগ এনে দিছে। কিন্তু এটা একটা বড়, এইখান থেকে কাজ নিয়ে যদি আগে, ধরুন এটা সারা দেশের মানুষ চাচ্ছিল, এটা যখন দেখতেছে এবং যখন দেখবে যে হ্যাঁ জেনারেল ওয়াকার সেই জায়গায় কন্টেস্ট করতেছেন না, ফাইট করতেছেন না, বরঞ্চ দেরিতে হইলো। দেন আমরা বলছিলাম না, কোনো ভাই মনে আছে গত বছর এর থেকে আগে 14 মাস আগে বলছিলাম জেনারেল ওয়াকার এখন এটা করেন, সরাই দেন ময়লাটা, তাহলে কিন্তু গন্ধটা আমাদের এখানে আসবে না, আবর্জনা সরাই দেন, নাহলে কিন্তু পরে অনেক কষ্ট হবে, কলঙ্ক আসবে আমাদের উপর। আমরা জেনারেল ওয়াকার এখনো যদি করেন, হ্যাঁ আমরা কলঙ্কিত হয়েছি। আমরা তো অপরাধীরা আইডেন্টিফাইড হয়েছে, তাদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, সেই জায়গায় যদি উনি সরকারকে সহায়তা করেন, অবশ্যই সেটা জনগণের সাথে আমাদের সামরিক বাহিনীর সম্পর্কটা আরো দৃঢ় করবে। এই জায়গায় আমি একটু বলি, সরকারেরও কিন্তু দায়িত্ব আছে, আইসিটির কিন্তু দায়িত্ব আছে, প্রত্যেকের দায়িত্ব, পলিটিক্যাল পার্টির দায়িত্ব আছে। সবার কি, তার সবাইকে একটা জিনিস, সেনাবাহিনী, আমাদের প্রফেসর ইউনূস এবং তার টিম, পলিটিক্যাল পার্টিজ, জামাত, বিএনপি, তাদেরকে বলি একটা জিনিস আপনারা রিয়েলাইজ করেন, এই আপা আর কোনোদিন বাংলাদেশে আসবে না। আপার ছাগলের দল, তারাও আর কোনোদিন বাংলাদেশে আসবে না, বিকজ তাহলে তো তারা এই সে সম্পদের পাহাড় বাইরে করছে কিসের জন্য? এই জন্যই তো বাড়ি গাড়ি সমস্ত টাকা সব বাড়ি নিয়ে গেছে, কারণ তারা একবার পালাইলে আর ফেরত আসবে না। তারা আমাদের যে চেহারা দেখছে এখন, তাদের সাহস হবে না। হ্যাঁ, কি হতে পারে, আমাদের পাশের ভারত আমাদেরকে ভালোবেসে সে অন্য কোনো ফর্মে, অন্য কোনো এলিমেন্টকে, এই যে জেনারেল বা যাদের কথা বলতেছি, শাহনাজ কারেক্টলি বলছে, এরা আইডেন্টিফাইড, বাট এদের যে ফলোয়ার্সরা আছে এখনো বিভিন্ন পজিশনে, কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল, জেনারেল হয়ে, তাদেরকে যে কিছু একটা করার চিন্তা করতে পারে, সেই জায়গায় আমাদেরকে সতর্ক থাকতে হবে। বাট জেনারেল ওয়াকার এবং আর্মি লিডারশিপ যদি ঠিক রাস্তায় চলে, তারাও ভাত পাবে না, 2 দিন পরে আপনি পালায় চলে যাবে। এই একটা জায়গায় আমাদেরকে অবশ্যই বুঝতে হবে সবাইকে। এবং জেনারেল ওয়াকারকে বলি, জেনারেল ওয়াকার, আপনি তো
হ্যাঁ, লিডার হিসেবে আপনি চেষ্টা করছেন আপনার আন্ডার কমান্ডকে বাঁচানোর জন্য, সে অপরাধী হোক না অপরাধী হোক, আপনার ভুল লাইন ছিল, বাট আপনি কি একটা লেসন পাইছেন না? আপনি বিএনপির সাথে কথা বলেন নাই যখন এদের বিচার প্রক্রিয়ার জন্য ওয়ারেন্ট বাইর হতেছে? আপনি বলছেন। আপনি জামাতের আমিরের কাছে কথা বলছিলেন না? জামাত আমির আপনাকে কি বলছে? জামাত আমির আপনাকে বলছে না আইনের প্রক্রিয়া আইনের মতন চলুক। বিএনপি আপনাকে কি বলছে যে না, এই জায়গায় যেহেতু তারা আইডেন্টিফাইড প্রমাণিত প্রাইমা ফেসি এভিডেন্সের মাধ্যমে আইসিটি তাদের অপরাধের প্রমাণ পাইছে, সুতরাং এখানে তারা কিছু করতে পারবে না। দেখেন, আপনার ওই পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল মা বাপ বলে কিছু নাই। আপনি 1 বছর আগে যে কথা বলছিলেন যে অভিভাবক, সেই অভিভাবক আপনার দায়িত্ব নিবে না। আর্মিকে যদি সত্যি সম্মান দিতে চান, আর্মির ভিতরে সংস্কারটা করেন, এই দাগি অপরাধীদের ছেড়ে দেন, তা এমনি এমনি সম্মান বেড়ে যাবে। আর আরেকটা সুযোগ আসছে কনক ভাই, সেটা হচ্ছে কি, আমাদের সমস্ত এই ঘটনাটা ইনফ্যাক্ট এইটার সুযোগে সমস্ত পলিটিক্যাল পার্টি তাদের বোঝা উচিত যে আগামীতে সরকার করে নির্বাচনে গিয়ে এবং সরকার টিকে রাখবার জন্য একটা জাতীয় ঐক্যমত্যের দরকার সবার মধ্যে আছে। এই মনির হায়দার টাইপের লোকজন যারা ঐক্যমতকে নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের ছলচাতুরি করতেছে, তাদের কথা শুনবেন না। আপনারা নিজেরা এখন নিজেরা এক হয়ে নির্বাচনটা সুষ্ঠুভাবে করেন, মারামারি না করে, এবং নির্বাচনের পরে একটা জাতীয় সরকার করবেন। দেখবেন ইনশাআল্লাহ আমাদের সমস্ত সংস্কার, সেনাবাহিনী, রাষ্ট্র সবকিছুই ঠিক মতো আগাবে, আপনারাও ক্ষমতায় টিকবেন। নাইলে 3 মাস 90 দিন খেয়াল রাখেন, তারপর আপনারা দেখবেন যত বড় পার্টি হোক না কেন ক্ষমতায় টিকতে পারবেন না। কনক ভাই আপনি মিউটেড আছেন, একটু Mute আছেন। না, আমরা আশা করি যে ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবেন তারা ইতিমধ্যে জনগণের পালসটা তো বুঝে যাওয়ার কথা, এবং নো সিম্প্যাথি ফর দ্য কিলার্স, মানে কিলারদের প্রতি কোনো রকমের অনুকম্পা দেখানোর কোনো সুযোগ নাই। যারা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত, তিনি যত বড় জ্ঞানী হন বা যত বড় উচ্চবংশীয় হন, তাকে রক্ষা করার কোনো সুযোগ নাই। এবং হঠাৎ করে ধরেন, এই যে আমি মাঝখানে আলোচনা করেছি, এগুলো গত বহু বছর ধরে আলোচনা করছি, গত 14 মাসে তো আলোচনা হয়েছে আরো জোরালো ভাবে, যে আপনি বিডিআর-এর 57 জন অফিসারের জন্য আমরা কোনো ভালোবাসার জায়গা দেখলাম না সেনাবাহিনীর কর্মকর্তাদের মধ্যে। ব্রিগেডিয়ার আজমিকে আয়নাঘরে বন্দি করে রাখার মধ্যে কোনো ইয়ে দেখলাম না। কর্নেল হাসিনকে অপহরণের মধ্যে কোনো ইয়ে দেখলাম না। ধরেন এরকম অসংখ্য অফিসার, ধরেন মেজর জাহিদকে জঙ্গি সাজিয়ে হাত করা পড়ানো অবস্থায় 14টা গুলি করে হত্যা করা হয়েছে। তার স্ত্রী, তার নাবালক বাচ্চাদেরকে আয়নাঘরে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করে তাকে জঙ্গি বানানোর চেষ্টা হয়েছে। তখন কোথায় ছিল ভাই এসব ভ্রাতৃত্ববোধ, ব্রাদারলি? ভালোবাসার এত ডাবল স্ট্যান্ডার্ড, মানে সেটা আসলে মেনে নেওয়া যায় না। এটাই আপনি ভালোবাসার এত ডাবল স্ট্যান্ডার্ড কেন? এনারা অফিসার ছিলেন না? এই 57 জন অফিসার কি অফিসার ছিলেন না? হাসিন স্যার কি অফিসার ছিলেন না? সুমন স্যার কি অফিসার ছিলেন না? তাদের জন্য আপনাদের, তাদের সাথে একাত্মতা প্রকাশ করে তো কোনোদিন আপনারা আপনাদের প্রোফাইল পিকচার চেঞ্জ করেন নাই। সেনাবাহিনী আপনাদের অহংকারের জায়গা হলো তখন মানে যখন আপনাদের কিছু কালপিট অফিসার যারা কিনা খুন করেন, গুম করেন, সিরিয়াল কিলার, তাদেরকে বাঁচাতে গিয়ে আপনারা সেনাবাহিনী আমাদের অহংকার লিখে একাত্মতা প্রকাশ করলেন সেই সিরিয়াল কিলারের সাথে, আর আপনার ফেসবুক প্রোফাইল চেঞ্জ করলেন। এত ডাবল স্ট্যান্ডার্ড কেন আপনাদের? এক জায়গায় থাকেন। ওইটাই। এবং জেনারেল ওয়াকার তার ব্যক্তিগত জীবনে ধরেন তিনি যতটুকু নিজেকে ধার্মিক সৎ হিসেবে প্রকাশ করেন তার বক্তব্যের মাধ্যমে আমরা যতটুকু বুঝতে পারি, তার কার্যক্রমের সাথে কিন্তু এগুলো যাচ্ছে না কিন্তু। এবং তিনি যদি অবস্ট্রাকশন অফ জাস্টিসের কোনো চেষ্টা করেন, বা আমি ওদের আলোচনা করছিলাম সেনাবাহিনীর একজন সাবেক জাজ অ্যাডভোকেট জেনারেল যারা আইন নিয়ে কাজ করেন, আমি জানি কাজ করছি জেনারেল ওয়াকারের মতিগতির উপর ডিপেন্ড করে এগুলো নিয়ে আমি আলোচনা করব, যে মানে জেনারেল ওয়াকার পর্যন্ত কি কি আইন ভঙ্গ করেছেন, অর্থাৎ সেনা আইন বলেন আর সিভিল ল বলেন, এবং তার কি পরিমাণ জেল হইতে পারে এই আইন ভঙ্গের জন্য, এটা নিয়ে একটা কাজ হওয়া উচিত। আমি আশা করি জেনারেল ওয়াকার সে পথে যাবেন না। একটা বিষয় সামনে চলে আসছে যেটা করানোর চেষ্টা চলছে, সত্য ন্যায়ের সাথে একটা প্রতিষ্ঠানকে মুখোমুখি করে দেওয়ার চেষ্টা চলছে, যে আমি কি সত্য এবং ন্যায়কে ওন করবো, নাকি আমি আমার ইউনিফর্ম সেনাবাহিনীকে ওন করবো, এমন একটা মানে বিতর্ক এনে টোটাল প্রক্রিয়াটাকে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা চলছে। শাহনাজ আপনার শেষ মন্তব্য নিয়ে নিতে চাই। আচ্ছা, আমি জাস্ট দুটো বিষয় লিখে রেখেছিলাম যেগুলো ভেবেছিলাম যে এটা একটা সুযোগ, যে কিছুটা অপ্রাসঙ্গিক মনে হতে পারে। রিসেন্টলি আমার একজন অফিসারের সাথে কথা হলো যিনি শেখ হাসিনার খুব কাছে অবস্থান করেছিলেন, উনি এসএসএফ এর ছিলেন, সঙ্গত কারণে তার নাম উল্লেখ করছি না। তিনি আমাকে একটা ইনফরমেশন জানালেন যে ডিএডি তৌহিদ যখন উনি জেলে ছিলেন, সেই সময় উনি যখন এসএসএফ এর ছিলেন, ওনার উপস্থিতিতে, এনাদের তো ডিউটি চেঞ্জ হয়, এনাদের উপস্থিতিতে উনি কিন্তু দেখেছেন যে ডিএডি তৌহিদকে ডান্ডা বেরি পড়া অবস্থায় জেল থেকে বের করে সেনাবাহিনী মানে আপনার হাসিনার যে ব্যক্তিগত চেম্বার, তার কিন্তু বাইরে একটা রুম আছে যেখানে সবার সাথে উনি বসে কথা বলে, ব্যক্তিগত চেম্বারে কিন্তু সবাই ঢুকতে পারে না, 1-to-1 মানে জাস্ট একা একা কথা বলার জন্য, সেইখানে ডিএডি তৌহিদ কিন্তু তার সাথে মিটিং করেছেন, এটা উনি নিজে দেখেছেন। এবং এটা এতই গোপনীয় ছিল যে মানে ওনারা যতটুকু ধারণা পেয়েছেন যে ডিএডি তৌহিদ মানে আমি সব বলে দিব, আমি আর পারছি না, এই ধরনের একটা মেন্টালিটিতে ছিলেন। তখন তাকে টাকা পয়সা, তার ফ্যামিলিকে আরো কিছু দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছিল। এবং ওই জেল থেকে কিভাবে ডিএডি তৌহিদ, যিনি কিনা এই খুনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন, তিনি কিভাবে বের হলেন, যেহেতু এটা আমার নিজের দেখা না এবং ওই অফিসারের কথা, সেই জন্য সম্পর্ক কারণে আমি ইয়েতে বলিনি, মিডিয়া কমিশনে বলিনি, বাট এই ইনফরমেশনটা আমি যেহেতু পেয়েছি আমি বললাম। এবং উনি যেহেতু এসএসএফ ছিলেন এবং দীর্ঘদিন শেখ হাসিনার অনেক কাছাকাছি ছিলেন, তার কাছ থেকে আমি আরো কিছু
অদ্ভুত কথাই শুনেছি, যেমন বিএনপির কিছু উচ্চ পর্যায়ের কিছু লিডার যাদেরকে আমরা এখন দেখি, তারা কিন্তু রেগুলার যাতায়াত করতেন, হাসিনার সাথে তাদের ভালোই সব সখ্যতা ছিল। এবং তিনি এমনটাও শুনেছেন যে মানে ওই লিডারের নাম করে বলছেন যে ওকে বলো, ওকে সামল দিতে বলো, ও কেন করছে না। এই জিনিসটা আমাকে খুব ধাক্কা দিয়েছে। এবং এই মানে আমি ওনাকে প্রশ্ন করলাম যে এটার সাথে কি মানে আমাদের খালেদা জিয়া বা তারেক জিয়া ওনারা জড়িত? বলছে না, জিয়া পরিবারের কেউ না, জিয়া পরিবারের কেউ না, কিন্তু আপার বিএনপির আপার এশালনের ভিতরে কয়েকজন ছিলেন যারা ওনাদের পেরোলে ছিলেন, হাসিনার পেরোলে ছিলেন। বিভিন্ন সময় হাসিনা তাদেরকে বিশ্বের কাছে তো দেখাতে হবে যে উনি একটা গণতান্ত্রিক দল, ওনার অপোজিশন একটা দল আছে। আপনি দেখেন কেউ গুম হয়েছে, আবার কেউ কিন্তু গত 15 বছর তাদের কোনো সমস্যা হয় নাই, তারা খুব আরাম করে সব জায়গায় মিটিং করেছেন, মিছিল করেছেন। এবং এখন ঠিক এই লোকগুলাই মানে বিএনপির ভিতরে অনেক রকম মানে ঘোলাটে পরিস্থিতি তৈরি করছেন, আমরা যেটা বুঝতে পারছি। মানে যে হিসাবটা আমি কখনোই মিলাতে পারিনি। আপনি জানেন যে আমি নিজে কোনো মানে দলের সাথে যুক্ত নই, আমার দল বাংলাদেশ, আমি বাংলাদেশের হয়ে কথা বলি। যতক্ষণ পর্যন্ত এটা বাংলাদেশের ইন্টারেস্টে, আমাদের ইন্টারেস্টে, আমি সাধারণ মানুষ ভাই, খেটে খাওয়া মানুষ। আমার চিন্তা হচ্ছে আমি দিন শেষে যাতে একটু আরাম করে ঘুমাতে পারি, আমাদের যাতে নিরাপত্তা থাকে, আমাদের সন্তানদের যাতে অবস্থা ভালো হয়, তাদের পক্ষে আমি কে কথা বলবে, আমি বলি কথা। আমার দেশ বাংলাদেশ, এটা বিএনপি খারাপ করলে বিএনপি বলবো, যে খারাপ করবে সে বলবো। আমরা যে জিনিসটা কখনোই মিলাতে পারিনি যে এই যে মানে আমাদের প্রেসিডেন্টকে রেখে দেওয়া, আমরা শুনলাম যে এটা বিএনপির ওখান থেকে একটা সিদ্ধান্ত এসেছে। তারপরে আমরা শুনলাম যে বেগম জিয়া এবং তারেক জিয়ার মধ্যেও একটা মানে তাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করার চেষ্টা, আবার তাদের সাথে জামায়াত এনসিপির দূরত্ব সৃষ্টি করে, এগুলো কে করেছে? আবার বিএনপির ভিতরে এত বিতর্কিত লোকজন, তারা এরকম চাঁদাবাজি করছেন, কেউ অদ্ভুত সব কথাবার্তা বলছেন, এগুলোকে কে সাপোর্ট দিচ্ছে? তা আমি সেই যখন এসএসএফ এর ওই ভদ্রলোক আমাকে বললেন যে আমরা তো ওনাদেরকে 5 জনের নাম বলেছেন, আমাকে, আমি সঙ্গত কারণে বলছি না, যে সিনিয়র এশালেনের এদেরকে দেখতাম যে হাসিনার সাথে তারা রেগুলার যে যাতায়াত করতেন, হাসতেন, চা খেতেন, তারপরে খাম নিয়ে বের হয়ে আসতেন। বিভিন্ন সময় হাসিনা বলছেন যে ওকে ম্যান হ্যান্ডেল করতে বলো। মানে উনার দলের লোক বিরোধী দলেও ছিল। এটা কিন্তু একটা রয়ের স্টাইল। আমরা জানি যে আমি র এবং আইএসআই একটা বই পড়লাম কিছুদিন আগে, যে আইএসআই এর ভেতরে রয়ের লোক ছিল যখন 71-এর যুদ্ধ হয়, যেটার নাম তারা ওই যে এতদিন পরে তারা পাবলিশ করছে। তো এগুলা কিন্তু হাসিনার একটা স্টাইল। আমি অবাক হবো না যে অপোজিশন সবগুলো দলে যদি তার কিছু লোক থাকে, আমাদের উচিত এদেরকে আইডেন্টিফাই করা এবং সঠিক পথে করা। এটা আমি মনে করি যে দেশবাসীকে জানা দরকার ছিল, যদি একটু অপ্রাসঙ্গিক হলো। এবং বিডিআর এর এই বিষয়টা যে দিয়ে তৌহিদ ওই সময় জেলে থাকা অবস্থায় কিভাবে ডান্ডা বেরিয়ে পড়া অবস্থায় চেম্বারের মধ্যে গেলেন, এই বিষয়টা আসলে আমি উল্লেখ করতে চেয়েছিলাম। ওভারঅল আরেকটা লাস্ট যেটা দিয়ে শেষ করতে চাচ্ছি, যে এটা অনেকেই বলছেন যে তোমরা শুধু সেনাবাহিনী নিয়ে কেন কথা বলো, সেনাবাহিনীর বাইরে ম্যাজিস্ট্রেট আছে, আমলারা আছে, হ্যাঁ সবাই আছে, সবাই তো গত 15 বছর আরো অনেকে গুম খুনের সাথে যুক্ত ছিল। আর্মি যখন ক্লিয়ার হবে দুনিয়া সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, এটা আপনিও জানেন, আমিও জানি। আর্মির মতো কোয়ালিফাইড এই লোকগুলো কিন্তু কোয়ালিফাইড, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এই যে 28 জন 100 জন, ওনাদের মাথায় যে বুদ্ধি, যে কোয়ালিফিকেশন নিয়ে ওনারা সেনাবাহিনীতে এসেছেন, এর কাছাকাছিও বাইরের লোকজন না। আপনারা যখন এই জায়গাটা যখন ক্লিয়ার করবেন, এখানে যখন ভালো বুদ্ধিমান সৎ লোক নিয়ে আসবেন, বাকি সবকিছু ক্লিয়ার করতে 1 মাসও লাগবে না। আমাদের দেশে সংস্কারই শুরু হওয়া উচিত সেনাবাহিনী দিয়ে, এবং সেনাবাহিনী আমাদের পিভট, আমাদের সার্বভৌমত্বের মূল রক্ষা কবচ। তারা যখন পরিষ্কার হয়ে যাবেন, অটোমেটিক্যালি সবকিছু ক্লিন হয়ে যাবে। সিনেমা মুভির মতো। আমার কাছে মুভিতে দেখে না যে হঠাৎ করে একটা হাত এসে পড়লো আর চারদিক গ্রিন হয়ে গেল। আমার কাছে ঠিক এরকম মনে হয় যে সেনাবাহিনীটার ভেতরটা যদি এরকম হঠাৎ করে পরিষ্কার হয়ে যেত, পুরো দেশটা সবুজ ফুলে ফলে ভরে উঠতো। এবং এই কারণেই বারবার সেনাবাহিনী নিয়ে কথা, এই কারণে না যে সেনাবাহিনীকে আমরা অপছন্দ করি। আমি সেনাবাহিনী ইউনিফর্মকে কতটা ভালোবাসি সেটা শুধু আমি জানি এবং আল্লাহ জানেন। এ সোলজার ইজ অলওয়েজ এ সোলজার। না শাহনাজ, আমি আপনার কথার সঙ্গে শতভাগ একমত, অ্যাবসলিউটলি কারেক্ট আপনি। এবং সেনাবাহিনী যদি ঠিক হয়ে যায়, আমাদের অন্যান্য জায়গাগুলো অটো ঠিক হয়ে যাবে, মানে কিছু করতেও হবে না, এমন একটা জায়গা আর কি। তো আপনি যে প্রসঙ্গটি বললেন, সেই প্রসঙ্গের কিছু বিষয়ে আমার কাছেও আছে তথ্য। এবং ধরেন এই বিষয়টা নিয়ে আমি আসলে কিছু প্রামাণ্য কিছু খুঁজছি। বিশেষত ধরেন সে সময় হাসিনার সাথে এসএসএফ এ সার্ভ করেছেন, কারণ হাসিনা যেখানে যাই করেন এসএসএফ ছাড়া তো আর কোথাও যান নাই। মানে তারা যদি কেউ আসেন সামনে এগিয়ে আসেন এবং কথাগুলো শেয়ার করেন, থাকেন এসএসএফ তার আশেপাশেই ছিল। তো এসএসএফ এর কেউ যদি সাক্ষ্য দেন বা বলেন, আমি সেই অপেক্ষায় আছি এবং আমি যোগাযোগ করছি আমার মতো করে, দেখা যাক বের হয়ে আসে কিনা। কারণ সামরিক বাহিনীর ভেতরে ক্রিমিনাল যেমন ছড়াতে হবে, তেমনি রাজনৈতিক দলের মধ্যে যারা সুবিধাভোগী, মানে মুখোশ পরা যে দুর্বৃত্তরা, তারা জনগণের ইমোশন নিয়ে খেলে, জনগণকে তাদের ব্যবহার করে, তাদেরকেও আসলে মুখোশ উন্মোচিত করতে হবে। তো মেজর সুমন, যেটি আমি জানতে চাচ্ছিলাম যে ন্যায় সত্য নাকি প্রতিষ্ঠান, মানে কোন দিকে যাবে? এবং এই মুহূর্তে জেনারেল ওয়াকারের বা সেনা নেতৃত্ব যারা আছেন, আমি জানি যে আপনি 24তম ব্যাচের সেনা কর্মকর্তা, তো আপনার ব্যাচেরই বহু মেজর জেনারেল আছেন এখন, অনেকেই আপনার জুনিয়র। তো আপনার কোনো নির্দেশনা বা পরামর্শ, উপদেশ আছে কিনা? আপনি কি মনে করেন, সত্য ন্যায় নাকি প্রতিষ্ঠান, কোন দিকে যাবে সেনাবাহিনী? দেখেন ভাই, আমরা যেই সেনাবাহিনীতে চাকরি করে আসছি, শাহনাজ পর্যন্ত যারা, সেখানে কিন্তু এই সত্য ন্যায় এবং প্রতিষ্ঠান, এই দুইটা মুখোমুখি কোনো জিনিস না। সত্য এবং ন্যায়ের পক্ষে প্রতিষ্ঠানটা সবসময় ছিল, এবং প্রতিষ্ঠানে যে জিনিসটা করা হয় সেটা সত্য ন্যায়ের পক্ষে করা হয়। এখন যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, তারা বিপদগামী, তারা অন্যভাবে চিন্তা করে, চিন্তার শক্তি নাই তাদের ভিতরে। তো আমার বিশ্বাস, রিয়েলি বাস্তবতা, সেটা সবাই এই একটা ধাক্কাতে বুঝতে পারছেন। তারা আবারও প্রতিষ্ঠান বা আমরা যেটা বলি আর্ম ফোর্সেস এবং
সত্য ন্যায়কে মুখোমুখি দাঁড় করাবেন না, বরঞ্চ সত্য ন্যায়ের সাথে একই রাস্তায় তারা আর্ম ফোর্সেসকে নিয়ে আসবেন এবং সেটা আনবার পথ এখানে আমি একটা জিনিস একটু বলি ভাই, এই ক্ষেত্রে কিন্তু আমরা একটা এলিমেন্টকে বাদ দিচ্ছি সবসময়, মিডিয়ার একটা ভূমিকা অবশ্যই আছে। মিডিয়া যেই ভূমিকা পালন করবা সেটা করতেছে না, তারা এখনো ভয় পাইতেছে, কোথা থেকে ভয় পাইতেছে জানি না, যদি ভয় পায় তাহলে তো আমাদের 36 জুলাই আসে নাই মিডিয়া। আর এখন যেটা হলো গিয়া, একটু একটা এক্সাম্পল দিই, এই যে ভারতে গেল আমাদের কিছু মিডিয়ার একটা টিম ট্রেনিং এর কি নামে সাংবাদিক, যার মতো ওর থেকে বেশি সাংবাদিক না, আমি জানি এটা নিয়ে আপনারা হয়তো কোনো প্রোগ্রাম করবেন। তো সেখানে তারা এই বিক্রম মিস্ত্রির সাথে কথা বললো, বিক্রম মিস্ত্রি সব মিথ্যা কথা বলে গেল। একজনও কি বললো যে পিপল সেন্ট্রিক রিলেশনের ব্যাপারে ভারত কেন পদক্ষেপ নেয় না, কেন হাসিনারে 15 বছর রাখছে? তারা কি বললো যে আলাদা করে আমি ডাটা নিচ্ছি, আমি আলাদা করে কথা বলবো ইনশাল্লাহ, আমি সেটা খুবই অ্যাপ্রিশিয়েট করবো আপনি যদি করেন। আর এখানে আরেকটা জিনিস সত্যি আমার বিশ্বাস, এখন আর কেউ মুখোমুখি থাকবেন না, যাদের যেটা বোঝার সরকারের দিক থেকে আইসিটি কে অবশ্যই আমরা যেটা প্রথমে আলাপ করলাম, যারা বাইরে আছে আওতার বাইরে তাদেরকে আনতে হবে, শুধু যাদের দেখালাম রিটার তারা না, এর বাদে সার্ভিং যারা এদেরই লেসপেন্সার আছে তাদেরকে আইডেন্টিফাই করে বিচার আনতে হবে, এটা করতে পারলে সুবিধা। আর একটা জিনিস যেটা হয়তো একটু আটকানোর মতন আছে, যেই মানে ইনফ্যাক্ট চাবিটা আমাদের দরকার, তারা হচ্ছে রাষ্ট্রপতি চুপ্পু, তাকে সরাতে হবে। কারণ কি, আমরা যতই ভালো কাজ করি না কেন, দিন শেষে সব ভালো কাজগুলো আটকানোর জন্য কিন্তু একটা জিনিস বসে আছে বঙ্গভবনে, সেটা হলো চুপ্পু। সে যে কোনো সময় সেগুলো উল্টায় দেওয়ার মতো, কারো মাথায় যদি খারাপ কোনো কিছু থাকে সেটা জন্য সে করতে পারে। সুতরাং আমার যেটা, এটা আইনগত কোনো বাধার যে কথাগুলো বলা হয় সেগুলো ভুয়া কথা বলা হয়, সেই জায়গায় চুপ করে সরান, বাকি জিনিসগুলো আমার মনে হয় সবাই ইনশাল্লাহ আমরা আগায় নিতে পারবো। ধন্যবাদ। জি সুমন ভাই, আপনাকে ধন্যবাদ। তবে যেটি আমি মনে করি যে আমরা যে জুলাই আমাদেরকে যেটি দেখিয়েছে, এরপরে অনেকে অনেক কিছু করার সাহস করবে বলে আমার মনে হয় না। তারপরেও সবাই সতর্ক এবং সজাগ ভাবেই সবকিছু দেখছে। আর আপনি যে প্রসঙ্গটি আনলেন মিডিয়া, আসলে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের একটা সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা হচ্ছে মিডিয়া থেকে ফ্যাসিস্টদেরকে না সরানো। আর মিডিয়াকে কিন্তু এখনো আপনার ডিজিএফআই এবং এমআই, অর্থাৎ যে পুরাতন পাপীরা বসে আছে তাদের মাধ্যমেই তারা নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করছে। এই জাতীয় বহু আলামত, বহু ইনফরমেশন আমাদের কাছে আছে, যেগুলো আমরা সময়ের সাথে সাথে সামনে নিয়ে আসবো। তো মেজর সুমন আহমেদ, ক্যাপ্টেন শাহনাজ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়ের জন্য, আলোচনার জন্য। আল্লাহ হাফিজ। দর্শক, এতক্ষণ যে অনুষ্ঠান শুনলেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জেনারেল ওয়াকার সহ সেনাবাহিনীর যত ঊর্ধ্বতন কর্মকর্তা যারা অপরাধীদেরকে রক্ষা করতে চাচ্ছেন, তাদের ব্যাপারে বক্তব্য একটাই, কোট আনকোট, জেনারেল ওয়াকারের যে বক্তব্য, নো ইফ নো বাট, ফুল স্টপ। ন্যায় বিচারের প্রশ্নে ফুল স্টপ, দেশ রক্ষার প্রশ্নে ফুল স্টপ, সেনাবাহিনীর ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রশ্নে ফুল স্টপ। কেউ যদি অপরাধীদের পক্ষে দাঁড়ান, তাদের পক্ষে তো আমরা থাকবোই না, দেশের কোনো জনগণও থাকবে না, এবং তাদের বিপক্ষে আমাদের সর্বোচ্চ শক্তি, সর্বোচ্চ শ্রম আমরা বিনিয়োগ করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কথা বললেন আমাদের সবার পরিচিত প্রিয় অত্যন্ত সাহসী সাংবাদিক ডক্টর কনক সরোয়ার বর্তমান বাংলাদেশের পরিস্থিতি, বর্তমান বাংলাদেশের অবস্থা নিয়ে আলোচনা করলেন। এবং কঠিন একটি সময় পার করছে উপদেষ্টা সরকার, কঠিন একটি সময় পার করছে ডক্টর ইউনূস। ইতিমধ্যেই আপনারা দেখছেন যে সারা বাংলাদেশে জামাত বিএনপির মধ্যে দাওয়া পাল্টা দেওয়া চলছে, কথা লড়াই চলছে, এবং সামনে জাতীয় নির্বাচনকে ঘিরে কার কি অপকর্ম রয়েছে সেই অপকর্মগুলো আসলে বের করতে শুরু করেছে বিভিন্ন দল। এবং জামাতের কি সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো বিএনপি বলছে, বিএনপির যত দুর্নীতি চাঁদাবাজ হচ্ছে এগুলো নিয়ে কথা বলছে। জামাত ইসলামী কার্ড দেওয়ার নামে, ফ্যামিলি কার্ড দেওয়ার নামে যুবকদের যে আশ্বাস দেওয়া হচ্ছে, ফ্যামিলিতে আশ্বাস দেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে কথা বলছে। জামাত ইসলামী হা ভোট না ভোট নিয়ে কথা বলা হচ্ছে, সরকারিভাবে প্রচার করা হচ্ছে হা ভোট দিন যদি পরিবর্তন চান, যদি শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট সরকার আর না চান, জোর করে ক্ষমতায় বসে থাকতে চায় এমন সরকার না চান, তাহলে অবশ্যই হা ভোটের পক্ষে রায় দিন। আর যদি চান যে জোর করে ক্ষমতায় থাক চিরকাল, তাহলে না ভোট দিবেন, অর্থাৎ আগের যে সংবিধান সেই সংবিধানই বাহাল থাকবে। প্রিয় দর্শক, এই যে অবস্থায়, এই যে পরিবেশ তৈরি হয়েছে, এই যে কঠিন একটি সময় পার করছে বাংলাদেশ, এই বিষয়গুলো নিয়ে এবং বাংলাদেশের বর্তমান অবস্থা, বর্তমান পরিস্থিতি, আন্তর্জাতিক মিডিয়াতে বাংলাদেশ কেমন রয়েছে, এই বিষয়গুলো নিয়ে নানা দিক নিয়ে আলোচনা সমালোচনা করা হলো। কেমন লাগলো আজকের এই বিশেষ লাইভটি? অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সেই মূল্যবান মতামত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।